বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো দ্য আর্ট জার্নাল বিশেষ নিবেদন মিডনাইট সাসপেন্স প্লাস। এনি ডিজিটাল কপি অফ দিস কন্টেন্ট লিডিং টু পাইরেসি ইজ এ ক্রাইম। এই গল্পের যে কোনো রকম পাইরেসির বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাইরেসি দণ্ডনীয় অপরাধ। অনুগ্রহ করে পাইরেসি করবেন না, পাইরেসি সাপোর্ট করবেন না। তাহলে শুরু করা যাক। মিডনাইট সাসপেন্স প্লাস। আমি, রথিন আর সুশোভন একসঙ্গে বসলে তর্ক বেঁধে যাওয়াটা অনিবার্য হয়ে ওঠে। আসলে আমরা তিনজনেই অফিস কলিগ। একদিকে যেমন দারুণ বন্ধু, আবার আমাদের মতের অমিরও বিস্তর। রথিন হলো ঘোর নাস্তিক, প্রতিটি বিষয় ও যুক্তি দিয়ে বিচার করে নিতে চায়। অন্যদিকে সুশোভন আবার ৩৩ কোটি দেবদেবীকে নিত্য প্রণাম ঠোকে। ফাঁকা কামরায় উঠে সুশোভন প্রথম মন্তব্যটা করল, ওফ, লাক, একেই বলে লাক। বুঝলি রথিন, সত্যি আমাদের ভাগ্য আছে বলতে হবে। এটাই লাস্ট ট্রেন। এটা না পেলে আজকে আর কলকাতা ফেরা হতো না। ঠিকই বলেছিস। সমীরের বৌভাতের অনুষ্ঠান বাড়ি থেকে বেরোতে বেরোতে অনেক রাত হয়ে গেল। অফিস কলিগের বিয়ে বলে কথা। আড্ডা মারতে মারতে কখন যে এত রাত হয়ে গেছে বুঝতেই পারিনি। ঘড়ির দিকে তাকানোই হয়নি। যাই হোক, এই ফাঁকা ট্রেনের কামরায় চড়ার অভিজ্ঞতাও কিন্তু বিরল। পুরো কামরাতে আমরা তিনজন, আর ওই যে আর দূরে একজন বসে আছে। আর কেউ নেই পুরো কামরায়। বেশ রোমাঞ্চকর, তাই না? ঠিকই বলেছিস, বেশ রোমাঞ্চকর অভিজ্ঞতা। কালকে আবার অফিস আছে। আজকে রাতের মধ্যে আমাদের বাড়ি ফিরতেই হবে। এটা সত্যিই আমাদের ভাগ্য। শিয়ালদা যাওয়ার শেষ ট্রেনটা পেয়ে গেছি, নয়তো কালকে আমাদের তিনজনেরই অফিস কামাই হতো। ঠিকই তো, আমাদের ভাগ্য আমাদের সঙ্গ দিল। ভগবান আজকে আমাদের খুব বাঁচিয়ে দিয়েছে। দেখ সুশোভন, ওইসব ভাগ্য টাগ্যর কথা আমাকে বলবি না। আমি ওইসব একদম বিশ্বাস করি না। ভাগ্য আবার কি, এটা একটা কোইন্সিডেন্স মাত্র। কাকতালীয়ভাবেই আমরা ট্রেনটা পেয়ে গেছি। নাও পেতে পারতাম, এতে আবার ভাগ্যের কি আছে? আর ভগবানই বা এখানে কোথা থেকে আসছে? এটা বলিস না। তুই মানিস না বলে ভাগ্য বলে কিছু হয় না, ভগবান বলে কিছু হয় না, তেমনটা তো নয়। কেন মানব? যুক্তি দিয়ে বোঝা দেখি। যা যুক্তি আর বিজ্ঞানসম্মত নয় তাকে এই যুগে দাঁড়িয়ে তোরা যে কি করে আঁকড়ে ধরে থাকিস আমি বুঝতে পারি না বাবা। দেখ ভাই, আমি সাধারণ মধ্যবিত্ত ঘরের মানুষ। পৃথিবীর বেশিরভাগ মানুষ যা বিশ্বাস করে তাকে অবিশ্বাস করার মতো বিদ্যা তোর আমার অন্তত নেই। শোন, আজ পর্যন্ত কেউ নির্ভুলভাবে ভবিষ্যতের কথা বলতে পারেনি। সে হাত দেখেই হোক বা কুষ্টি বিচার করেই হোক, কিংবা তোমার ওই নস্ট্রাদামুসের মতো অলৌকিক দর্শন দিয়েই হোক না কেন, যা মিলেছে বলে প্রচার করা হয় তা ওই আলগা আলগা অনুমান আর কমন সেন্স মাত্র। পুরো ব্যাপারটাই চালাকি। এক্সও হতে পারে, ওয়াইও হতে পারে। সবটাই ব্যাখ্যা করার কৌশল, বুঝলি? বিশ্বাসপ্রবণ মানুষই ওই সব কায়দাতে ইন্টারেস্ট হয়। ভাবে এই তো সত্যিই মিলে গেছে। এরই মধ্যে কখন লোকটা নিজের সিট ছেড়ে আমাদের কাছে এসে দাঁড়িয়েছেন তা আমরা কেউ লক্ষ্যই করিনি। রথিনের কথা শুনে হঠাৎই লোকটা বলে উঠলেন, ভবিষ্যৎ আগে থেকে দেখা যায় না বলছেন? একটু তির্যক ভঙ্গিতে রথিন বলল, আপনি কি বলেন, জানা যায়? একটু স্বগতোক্তির ঢঙে লোকটি বললেন, শেক্সপিয়ার বলেছেন যে এই ব্রহ্মাণ্ডে এমন অনেক কিছুই ঘটে যা আমাদের ব্যাখ্যার অতীত। ওসব আমাদের মুখস্থ আছে। অন্য লোকের বুলি না কপচিয়ে আপনার নিজের ঝুড়িতে যদি কিছু থাকে তাহলে তা বের করুন দেখি। তারপর উনি আমাদের মধ্যে বসে পড়লেন। তারপর বললেন, ভালো বলেছেন, নিজের ঝুলিতে
কি জানেন, এই ঝুলিতে একটা জিনিস দেখাতে পারি আপনাদের। দেখার পর বলবেন যে ভবিষ্যতের কথা আগে থেকে জানা যায় কিনা। সুশোভন উৎসাহিত হয়ে বলল, আচ্ছা, আপনি কি অ্যাস্ট্রোলজার? আমি কোনো লজার টজার নই। আমি খুবই একজন তুচ্ছ লোক, বাউন্ডুলে, বেকার, যা বলেন আর কি, বুঝলেন কিনা। তবে গুরুর কৃপায় একটা বিদ্যে শেখা হয়েছিল, সেটুকু যদি আজ্ঞা করেন তবে দেখাতে পারি। সেই বিদ্যাতেই কি ভবিষ্যৎ দৃষ্টি? নল চালা না পামিস্ট্রি নাকি করটি বিচার? মানে মাথার খুলি দেখে সব গড় গড় করে বলে দেন। সব কিছু নয় আগে, আমি শুধু আঁকতে পারি একটু আধটু, এই যা। আঁকতে পারেন মানে কি আঁকা? ওই যা নিয়ে কথা হচ্ছিল, ভবিষ্যৎ। আমি ভবিষ্যতের ছবি আঁকতে পারি। ঠিক বোঝা গেল না। ভবিষ্যতের ছবি মানে? পোর্ট্রেট, মানে আমি যে কোনো মানুষের ভবিষ্যৎকালের পোর্ট্রেট এঁকে দিতে পারি। যে বয়সের ছবি সে দেখতে চাইবেন আমি দেখিয়ে দেবো, মানে ছবি এঁকে দেখিয়ে দেবো। ভেরি ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং না কচু, যে কোনো বয়সের ছবি, অল বোগাস। আচ্ছা, আপনার ওই ঝোলার মধ্যে কি আঁকার সরঞ্জাম আছে? না না, সরঞ্জাম তেমন কিছুই নয়। একটা ড্রয়িং প্যাড আছে আর একটা পেন্সিল, ওটুকুই গুরুজির দান। এই গুরুজিটি কে বলুন তো? এরকম আশ্চর্য ক্ষমতা যে দান করতে পারে, তার তো ওয়ার্ল্ড ফেমাস হওয়ার কথা। যশ কিংবা অর্থের জন্য এই বিদ্যা নয়, তবে অবিশ্বাসীর ভুল ভাঙানোর জন্য দেখানোর অনুমতি আছে। আমার গুরুজির নাম বললে আপনারা কেউই চিনবেন না। সে চিরকাল লোকালয় থেকে দূরে নির্জনে জীবন কাটিয়ে দিয়েছেন। ঘুরতে ঘুরতে ভাগ্য বলে আমি তার কাছে গিয়ে পড়েছিলাম। তার ছিল অসীম ঐশ্বর্য। সেখান থেকে বলতে পারেন এই সামান্য একটি কণা মাত্র আমি পেয়েছি। আপনি মানে আর কি, ফিউচারের ছবিগুলো কিভাবে আঁকেন? দেখতে পান সেসব ছবি? হ্যাঁ, দেখতে পাই। চোখ বন্ধ করে পেন্সিলটা প্যাডে ছোঁয়ালেই ছবিটা ভেসে ওঠে, সঙ্গে সঙ্গে এঁকে ফেলতে পারি। তাহলে দেখি, আমাদের মধ্যে কারোর একটা পোর্ট্রেট আঁকুন তো। আচ্ছা ঠিক আছে, আমারটাই আঁকুন। মনে করুন বুড়ো হলে কেমন দেখতে হবে, ওই 70-75 বছর বয়সে। ওভাবে হবে না। এই প্যাডে আপনাকে নিজের হাতে লিখতে হবে আপনি ঠিক কোন সময়ের ছবি চাইছেন, সাল, তারিখ, এমনকি ঘন্টা, মিনিট পর্যন্ত। মহাকাল অনন্ত, তার একটা কোনো বিন্দু নির্দিষ্ট করে দিন। ঠিক আছে, এই আমি লিখলাম 22শে আগস্ট 2007। তখন আমার বয়স দাঁড়াবে এক্স্যাক্টলি 76 বছর। আরও লিখুন, ঘন্টা লিখুন, মিনিট লিখুন। নিন, এই লিখে দিলাম রাত 9টা 15। যত সব ধাপ্পাবাজ, যা তা কিছু একটা এঁকে দেখিয়ে দেবে। ভদ্রলোকটি পেন্সিলটা কাগজে ঠেকিয়ে চোখ বুজলেন। বেশ কয়েক মুহূর্ত চোখ বুজে থাকার পর পেন্সিলের আঁচড় কাটতে শুরু করলেন। কয়েক মিনিটের মধ্যে একটা সুন্দর বলিষ্ঠ হাতের ছবি ফুটে উঠল কাগজের ওপর। এই যে আপনার ছবি, দেখে নিন। এই কি সত্যরূদ্ধ সুশোভন? মাথা ভর্তি টাক,
আর মুখটা বলি রেখায় ভর্তি। তা কি প্রমাণ আছে যে এটাই ওর ভবিষ্যতের চেহারা? টাক পড়ার কোনো লক্ষণই নেই এখনো পর্যন্ত, আর মুখটাই যে এরকম শুকনো আমসত্ত্বের মতো হয়ে যাবে তার কোনো গ্যারান্টি আছে কি? ও তো মোটাও হয়ে যেতে পারে। ও ছবি যে সুশোভনের বার্ধক্যের তা এই মুহূর্তে প্রমাণ করার কোনো উপায় নেই। সত্যি এটা মেলে কিনা তা দেখার জন্য তো আমাদের আরও 50 বছর অপেক্ষা করতে হবে। হবে না, উনি যা এঁকেছেন তা 100% অ্যাকিউরেট। বাবা বাবা, তুই তো একদম ভবিষ্যৎ দৃষ্টি পেয়ে গেছিস। হ্যাঁ, তা সার্টিফিকেট দিচ্ছিস কোন গ্রাউন্ডে? তুই নিজের 76 বছরের চেহারাটা দেখতে পাচ্ছিস? না না, শোন, আমি আমার দাদামশাইকে দেখেছি। মায়ের বাবা মারা গেছেন 7 বছর আগে। সবাই বলে আমাকে নাকি তারই মতো দেখতে। ঠিকই বলে। আমি তার ইয়ং বয়সের ছবি দেখেছি, একেবারে আমার এখনকার ছবি। আদল একেবারে স্পষ্ট। ইয়ং বয়সে তার মাথায় ঘন চুল ছিল, টাক পড়ে যায় ওই 45 বছরের পর। মারা গিয়েছেন 78 বছর বয়সে। তার হুবহু এই চেহারায় দাঁড়িয়েছিল। আই ডোন্ট বিলিভ ইট। ইয়েস, আই ডোন্ট বিলিভ ইট। তুই জল মেশাচ্ছিস যাতে ব্যাপারটাকে দাঁড় করানো যায়। আমাকে তুই ডাউন করার জন্য ইচ্ছে করে বানিয়ে বলছিস এটা। না না, বিশ্বাস কর, একদম নয়, এটা একেবারে সত্যি। আমি আমার মামা বাড়িতে তোকে নিয়ে গিয়ে ছবিটা দেখাতে পারি। না না, আমি এটার এক্ষুনি ফয়সালা চাই। এইবার রথিন আমার দিকে তাকিয়ে বলল, এই তুই এবার তোর ভবিষ্যতের ছবিটা আঁকতে দে তো। আমি জানি তুই এ ব্যাপারে অনেস্ট থাকবি। আমি আমি মানে আচ্ছা ঠিক আছে, দিন প্যাডটা লিখে দিচ্ছি। এই তারিখটা লিখে দিলাম আর সময়টাও একই দিলাম। লোকটি আবার প্যাডটা নিয়ে কাগজে পেন্সিল ঠেকিয়ে চোখ বুঝলেন। অনেকক্ষণ পরেও তার পেন্সিল নড়ল না। তারপর চোখ খুললেন। আমি বললাম, কি ব্যাপার, আপনি বসে আছেন আর তো আঁকছেন না, কি হয়েছে? নেই, কোনো ছবি নেই। ওই বয়সের কোনো ছবি দেখা যাচ্ছে না। মানে ছবি দেখা যাচ্ছে না? কিন্তু কেন? তার মানে আর আঁকতে সাহস হচ্ছে না, তাই তো? যদি ফেসে যায়। দাঁড়া 1 মিনিট। আচ্ছা, আপনি ঠিক কি বলতে চাইছেন? ওই বয়স পর্যন্ত আমি কি আর বেঁচে থাকবো না, তাই কি ছবি দেখতে পাচ্ছেন না? ঠিক তাই, বাস্তবিক তাই দাঁড়াচ্ছে। বাবা বাবা বাবা, দুর্দান্ত। আরে দারুণ কায়দা নিয়েছেন মশাই। এরপর 2 বছর কি 5 বছর করে কমিয়ে কমিয়ে তারিখ লাগানো যাক। ঠিক বেরিয়ে পড়বে ও কবে মারা যাবে। কি ঠিক বলছি কি না? 5-7 বার আঁকাতে বসলেই যে কোনো লোক নিজের আয়ু জানতে পারবে। দারুণ বিজনেস। আরে মশাই, আপনি তো লাল হয়ে যাবেন। নিন নিন, শুরু করে দিন। আপনি ঠিক বলছেন না। একজন মানুষের কেবলমাত্র একবারই ছবি আঁকতে পারি আমি, দ্বিতীয়বার আর পারবই না। রিয়েলি? বেশ, তাহলে আমার একটা পোর্ট্রেট এখন দেখি। দিন দিন, প্যাডটা দিন। এই আমি সাল, তারিখ, সময় সব লিখে দিচ্ছি। এই আমি আজকের সাল আর তারিখ লিখে দিলাম। কিন্তু একটা ভবিষ্যতের সময় লাগবে তো। ভবিষ্যতের সময় আমি দিচ্ছি ব্রাদার। এখন বাজে 10:45। আমি এই লিখে দিলাম 11টা। 15 মিনিট পরে আমার কেমন চেহারা হবে আঁকুন তো। এখানে আর অনুমানের কোনো দরকার হবে না। ট্রেন থেকে নামার আগেই মিলিয়ে নেওয়া যাবে যে আপনি কেমন ছবি আঁকেন। লোকটি আবার প্যাডটা নিয়ে কাগজে পেন্সিল ঠেকিয়ে চোখ বুঝলেন।
অনেকক্ষণ পরেও তার পেন্সিল নড়ল না। তারপর চোখ খুললেন আর বললেন, কোনো ছবি তো দেখতে পাচ্ছি না। কি বলতে চান আপনি? আমি ঠিক বুঝতে পারছি না। ছবি তো দেখতে পাচ্ছি না। দেখতে পেলেন না মানে? আর কি এতক্ষণ এত লম্বা চওড়া লেকচার দিয়ে গেলেন, গুরুর কৃপা, অলৌকিক বিদ্যা। কি বলতে চাইছেন আপনি? 15 মিনিটের মধ্যে আমি মারা যাব? আমি কিছু বলছি না, কিন্তু ছবি কাগজের পাতায় না উঠলে সেই রকমই মানে দাঁড়ায়। যাকে অনেকক্ষণ বাজে সময় কাটলো আপনাদের। আমি চলি, আমি পরে স্টেশনে নামবো। না না, আগে আপনি এটার মীমাংসা করে যাবেন। আগে আপনি বলুন যে আপনি একজন ঠক জোচ্চোর। আপনি বুজরুকি দিয়ে আমাদের ঠকাতে চাইছিলেন। রথিনের হাতের মুঠো আস্তে আস্তে শক্ত হয়ে উঠল। এবার লোকটা একটা দরজার কাছে গিয়ে দাঁড়ালেন। এখন একটা ব্রিজ পেরোচ্ছে ট্রেনটা। ট্রেনটা দুলতে শুরু করলো এবং আলোটা কয়েকবার দপদপ করে উঠল। বহু নিচে নদীর জল চিকচিক করছে। লোকটা দরজা থেকেই বললেন, 15 মিনিট কিন্তু এখনো পেরিয়ে যায়নি। আজকে তোর একদিন কি আমার একদিন। চাপা একটা গর্জন করে প্রচণ্ড রেগে হুড়মুড়িয়ে লোকটাকে ধরতে গেল রথিন। আর লোকটা একটু দরজা থেকে সরে দাঁড়াতেই ট্রেনের মেঝে থেকে উঠে থাকা একটা লোহার খোঁচায় রথিন হোঁচট খেল আর সঙ্গে সঙ্গে হুড়মুড়িয়ে টাল সামলাতে না পেরে সামনের দিকে এগিয়ে গেল। আর ঠিক সেই সময় ট্রেনটা একটু দুলে উঠল। কয়েক সেকেন্ডের জন্য ট্রেনের আলোটাও গেল নিভে। আর সঙ্গে সঙ্গে একটা আর্তনাদ। বুঝতে ভুল হলো না, দরজা দিয়ে রথিন বাইরে পড়ে গেল, একেবারে নিচে নদীর জলে। একটা আর্ত চিৎকার মিলিয়ে গেল নিচে, আরও নিচে। তারপর ট্রেনের আলো জ্বলে উঠল। আমরা ভয়তে চোখ বন্ধ করে নিয়েছিলাম। কয়েক সেকেন্ড পরে যখন চোখ খুললাম তখন ট্রেনটা ব্রিজ পেরিয়েছে। শক্ত জমির ওপর দিয়ে ট্রেনটা ছুটে চলেছে হু হু করে। দেখলাম ট্রেনে আর কেউ নেই, ওই লোকটাও নেই। Midnight Suspense Plus.